এবারে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট আয়োজিত স্টুডেন্ট ফেস্ট 2018-এ আমাদের আজকের বিশেষ অতিথি, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং নাগরিক টেলিভিশনের প্রধান নির্বাহী ডক্টর আব্দুল নূর তুষারকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্যের জন্য। আমি বেশ কয়েকদিন ধরে ঠান্ডায় ভুগছি, যে কারণে আমার গলার স্বর আমি চিনতে পারি না। তো একদিক থেকে ভালো, আমি নিজের বক্তৃতা নিজেই এনজয় করি, মনে হয় অন্য কেউ বলছে। তো অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস। আমি এতক্ষণ দেখছিলাম আপনারা এত এত কাজ করেন, এমনিতেই আমার একটা মুগ্ধতা আছে স্থাপত্য এবং স্থপতিদের প্রতি। এর কারণ হচ্ছে আমি যখন ছোট ছিলাম আমি ঠিক করেছিলাম যে আমি মেডিকেল কলেজে পড়ব, কিন্তু আমি আর একটা জায়গা থেকেই ফর্ম সংগ্রহ করেছিলাম, সেটা হচ্ছে বুয়েটের এই স্থাপত্য অনুষদ। আমি পরীক্ষা দেওয়ার পর নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে আমি মেডিকেলে ভর্তি হতে পারবই। ফলে যেদিন বুয়েটের ভর্তি পরীক্ষা ছিল সেদিন আমি সকালবেলা ঘুম থেকে উঠে সাজগোজ করে বুয়েটের যে একটা শহীদ মিনার আছে সেখানে গিয়ে বসেছিলাম এবং ভেতরে পরীক্ষা হচ্ছিল। তো বাইরে এক ভদ্রলোক, উনি আমাকে জিজ্ঞেস করছেন বারবার যে তুমি কি তোমার বোনকে নিয়ে এসেছো? তো আমি মাথা নাড়ি, হ্যাঁ হ্যাঁ খুব ভালো খুব ভালো, বোনের পরীক্ষা, ভাই এসেছে। তো যখন পরীক্ষা শেষ তখন আমার বন্ধুরা বেরো এসে বলছে, কিরে তুই কই ছিলি? তো উনি খুব অবাক হয়ে বললেন, কি ব্যাপার? তো আমি বললাম যে আমারই পরীক্ষা ছিল আঙ্কেল, কিন্তু আমি তো পরীক্ষা দেই নাই। উনি সেইখানেই আমাকে ধমকাতে শুরু করলেন, অপদার্থ ছেলে। আমার বন্ধুরা অনেকে স্থপতি হয়েছে, আমার ছোট ভাই স্থপতি। আমি দেখেছি যে কি পরিমাণ কষ্ট করতে হয় স্থপতিদের, এবং তারা কি পরিমাণ বিনিদ্র রজনী যাপন করে, এবং তারা স্থপতি হওয়ার জন্য না খেয়ে থাকে প্রায় বলতে গেলে। প্রথম দিকে আমি ভাবতাম পড়াশোনাটা বেশ মজার আমার ছোট ভাইয়ের, কারণ সে 3 কোনা 4 কোনা কাগজ কাটে, তারপরে সেটা আঠা দিয়ে জোড়া দেয়। তা আমি ভাবলাম যে এটা তো বেশ একটা মজার খেলা। সে আমাকে বলে, না আমি ফর্ম এবং স্পেস নিয়ে চিন্তা করছি। আসলেই কিন্তু খুব অদ্ভুত একটা কাজ স্থপতিরা করেন। একটা গান আছে না, এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। পৃথিবীটা এরকমই থাকার কথা ছিল, পৃথিবীটা এরকম থাকতে দেন নাই স্থপতিরা আর হচ্ছে বাংলাদেশের ওয়াসা। যদি কোনোভাবে স্থপতির একটা সুন্দর রাস্তা কিংবা কোনো কিছু তৈরি করে ফেলেন, ওয়াসার সাথে সাথে এসে মাটি খুঁড়তে থাকে, কারণ সে মনে করে যে ঐতিহাসিক কোনো স্থাপনা এর নিচে আছে। কিন্তু এটা কিন্তু সত্যি, আমরা যখন পৃথিবীর ইতিহাসকে আবিষ্কার করি আমরা কিন্তু শেষ পর্যন্ত আবিষ্কার করি শিল্পীদের শিল্পকর্ম, মৃৎশিল্পীর মৃৎশিল্পকর্ম, কিংবা ধাতু দিয়ে যারা কাজ করেছেন তাদের শিল্পকর্ম। আর আবিষ্কার করি হচ্ছে ওই সময়ের স্থপতিরা যা তৈরি করেছিলেন, যেটা ধ্বংস হয়ে গেছে, হয় মাটির নিচে আছে অথবা সদর পেটিকে আছে, যেমন পিরামিড কিংবা তাজমহল। আমরা যখন মানুষের ইতিহাস দেখার জন্য চেষ্টা করি, শেষ পর্যন্ত আমরা আসলে দেখতে যাই কতগুলি ভবন। বাদশাহ আকবরও নাই, শাহজাহানও নাই, কিন্তু তাজমহল টিকে থাকে এবং সগর্বে বলতে থাকে সেই সময়ের গল্প, সেই সময়ের ইতিহাস, সেই সময়ের সংস্কৃতি। ফলে স্থপতিরা যে শুধুমাত্র তার নিজের সময়ের জন্য কাজ করেন তাই না, তারা ভবিষ্যতের জন্য আজকের যে কৃতিত্ব, আজকের যে অর্জন, আজকের যে বৈজ্ঞানিক কিংবা শৈল্পিক অর্জন, সেই বিষয়গুলিকে তাদের ওই কাজের মধ্যে রেখে যান। ফলে আমরা খুব অবাক হয়ে আবিষ্কার করি কি করে মহেঞ্জোদারোতে তারা স্যানিটেশন তৈরি করেছিল, কি করে এত চমৎকার ডোম টিকে আছে তাজমহলের। আমরা অবাক হই, কিন্তু আমরা এটা বুঝতে পারি না যে কেউ একজন এটা আসলে কল্পনা করেছিলেন এবং স্থপতিরা আসলে এই কল্পনাটা করতে পারেন। সেই জন্য আমি যতবারই স্থপতিদের দেখি আমি বেশ মুগ্ধ হই। আমি ভাবি যে এদের মাথার মধ্যে ভবিষ্যৎ ঘুরে বেড়াচ্ছে। তাই আমি আজকে এখানে আসতে পেরে খুবই আনন্দিত হয়েছি। আপনারা যারা তরুণ স্থপতি হতে চলেছেন, যাদেরকে এখানে আমার বন্ধুরা এবং আমার সতীর্থরা এবং আমার যারা অগ্রজ তারা আপনাদেরকে দাওয়াত দিয়েছেন, তারা আসলে
একটা কাজ করতে চেয়েছেন, সেটি হচ্ছে আপনাদের সঙ্গে তাদের একটা যোগসূত্র তৈরি করার চেষ্টা করেছেন। মানুষ যতই উন্নত হয়েছে, মানুষ আসলে প্রকৃতি থেকে নিজেকে আলাদা করতে চেয়েছে। মানুষ একটা দেয়াল তৈরি করেছে, করে বলেছে যে এর বাইরের টুকু হচ্ছে প্রকৃতির আর ভেতরের টুকু আমার। কিন্তু একটা পর্যায়ে গিয়ে সে বুঝতে পেরেছে যে বাইরের আর ভেতরের কিছু নাই, আসলে সে প্রকৃতিকে সুন্দরী করতে চেয়েছে। সে নিজেকে যেমন একটা সুন্দর জীবন দিতে চায়, আরামদায়ক বেঁচে থাকা দিতে চায়, কিংবা একটা প্রতিরক্ষা দিতে চায়, ঠিক একইভাবে সে নিজেকে প্রকৃতির অংশেও পরিণত করতে চায়। আর এই জায়গাতেই হচ্ছে একজন ভালো স্থপতি, শ্রেষ্ঠ স্থপতির কীর্তি। তিনি একটা স্থাপনা তৈরি করেন, কিন্তু সেই স্থাপনা আসলে প্রকৃতির অংশ হয়ে যায়, প্রকৃতি বিরোধী কিছু হয় না। তিনি যা কল্পনা করেন, এই কল্পনা আসলে পৃথিবীর অংশে পরিণত হয়, পৃথিবীর টিউমারে পরিণত হয় না। এবং এই কাজটি আপনারা করবেন বলে আমরা বিশ্বাস করি, বিশেষ করে বাংলাদেশের মতো দেশে, যেখানে 16 কোটি মানুষ, জায়গা এত কম। সেইখানে ওই যে ছোটবেলা আমার ভাইকে আমি দেখতাম, এই ফর্ম এবং স্পেস নিয়ে অনেক কিছু করার সুযোগ আছে। কেননা 16 কোটি মানুষের পক্ষে কখনোই এই বাউন্ডারি ছেড়ে বের হয়ে পৃথিবী দখল করা এখন আর সম্ভব না। আমাদেরকে এই ছোট্ট ভূমির মধ্যে আমাদের থাকবার ব্যবস্থা করতে হবে, আমাদেরকে এইখানেই আমাদের কৃষিকাজ করতে হবে, আমাদেরকে এইখানেই শিল্প কারখানা স্থাপন করতে হবে, আমাদের এইখানেই আমাদের আবাসন তৈরি করতে হবে। এবং এইখানেই আগামী দিনের এই 16 কোটি থেকে আরও যখন বাড়বে মানুষ, সেই বাড়তি মানুষের ঠিকানা তৈরি করে দিতে হবে। ফলে আপনাদের সামনে চ্যালেঞ্জটা অনেক বিরাট, এবং আপনাদের সামনে কৃতিত্ব অর্জনের সম্ভাবনা অনেক বড়। যেখানে অভাব আছে, দারিদ্র্য আছে, সেখানে যেমন ধনী হওয়ার সম্ভাবনা থাকে, যেখানে এই ধরনের একটা পরিস্থিতি আছে, সেখানে নতুন নতুন কাজ করার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আমি অভিনন্দন জানাই আজকে আপনারা যারা এখানে এসেছেন, তরুণ স্থপতি হতে চলেছেন, আপনারা যারা ভবিষ্যৎকে তৈরি করবেন, যে ভবিষ্যৎকে আমরা দেখি না, যে ভবিষ্যৎকে আপনারা দেখতে পান, যে কল্পনা আমরা করতে পারি না, যে কল্পনা আপনারা করতে পারেন, এবং যে সৃষ্টি আপনারা করতে পারেন, যেটা আমরা কেবল তার নিচে দাঁড়িয়ে মুগ্ধ হতে পারি, অবাক হয়ে তাকিয়ে থাকতে পারি। এই যে বিস্ময় আপনারা উপহার দিতে পারেন, এই ক্ষমতাটিকে আশা করি আপনারা একদিকে যেমন উপভোগ করবেন, আরেকদিকে দায়িত্বের সঙ্গে ব্যবহার করবেন। আমার ছোট ভাইটা এখানে থাকে না, সেই জন্য আমি একটু বিরক্ত। অনেক স্থপতি দেশ ছেড়ে চলে যান, আপনাদের মধ্যে অনেকে হয়তো যাবেন, কিন্তু যারা এখানে রয়েছেন, থেকে গেছেন, তারাও কিন্তু খুব মানে কম বড় স্থপতি না, তারা থেকে গেছেন। একটা বিষয় আমি খুব ঈর্ষাকাতর হই, আমি জীবনে বিতর্কে খুব কম হেরেছি। আমি জীবনে 2টা বিতর্কে হেরেছি, 2টাতেই আমার বিপক্ষ দলে একজন স্থপতি ছিলেন। আজকে এখানে একজনের নাম বলেছে, ফয়েজুল্লাহ, শোনার সাথে সাথে আমার মনে হলো আমরা একসাথে বিতর্ক করতাম, এবং আমরা একটা খুব সুন্দর সময় একসঙ্গে কাটিয়েছি। স্থপতিরা শুধু যে স্থাপত্য কর্ম করেন তাই না, সৃষ্টিশীল মানুষ তো। কবিতা লেখেন, গান গাইতে পারেন, ছবি আঁকেন, কেউ কেউ স্থাপত্যের পাশাপাশি ভাস্কর্য তৈরি করেন। অনেক সৃষ্টিশীলতা তাদের মধ্যে কাজ করে। আপনারা আপনাদের পেশার পাশাপাশি এই জায়গাগুলিতে মনোযোগ দেবেন। আমাদের বাংলাদেশে আমরা বহু মেধাবী মানুষকে তার ওই শিল্পের জায়গাটা থেকে হারাই, এই জন্য যে তারা পেশায় এত ব্যস্ত হয়ে যান, শেষ পর্যন্ত আর কবিতা লেখেন না, গান গাইতে পারেন না, ছবি আঁকার সময় দিতে পারেন না। নিজের অনেক প্রিয় জায়গাকে তারা শেষ পর্যন্ত পেশার কারণে হারিয়ে ফেলেন। আমি আশা করব আপনারা সেই কাজটিও করবেন। আপনাদের মধ্যে আসলে এরকম অনেকেই হয়তো আছেন, এই শাকুর মজিদের মতো, কিংবা আমাদের রবিউল হুসাইনের মতো কবিতা লিখে, প্রবন্ধ লিখে, ভ্রমণ কাহিনী লিখে দেশের সেরা মানুষদের জায়গাতে আরও একবার নিজেকে নিয়ে স্থাপন করার সুযোগ পাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আর যারা ছোট ছোট মানুষ, তোমরা এখন অবাকই লাগে যে কখন কোন দিকে বয়স বেড়েছে আমি বুঝতেই পারি নাই। মামনুন আমার বন্ধু, আমরা একসাথে বিতর্ক করেছি, অনেক সময় একসাথে কাটিয়েছি। ওর বয়স বাড়ে না, আমার বাড়ে। আমার ধারণা ও ফ্রিজে থাকে রাত্রে, তাই না? ফ্রিজে ঘুমায়, থাকতেও পারে, বলা যায় না। তো এই সময়টাকে উপভোগ করবেন। আপনাদের এই প্রেজেন্টেশনের মধ্যে 2টা জায়গা খুব ছিল তারুণ্য নিয়ে, একটা এখানেও আছে, ইউথ কামস বাট ওয়ান্স ইন এ লাইফ টাইম। লাইফ কামস বাট ওয়ান্স ইন এ লাইফ টাইম। জীবন আমাদের কাছে একবারের বেশি আসে না, কিংবা আমরা জানি না, হয়তো আসে, আমরা জানতে পারি না। কিন্তু এই জীবনকে আপনি একবারের জন্যই পেয়েছেন, এবং এরপরে এই জীবনকে আপনি আর পাবেন না। এই মুহূর্তে একবারের জন্য আপনার জীবন এসেছে, এরপর আর এই মুহূর্ত দ্বিতীয়বার আসবে না। এই মুহূর্তে আপনি যার সঙ্গে, যার পাশে বসে আছেন, আপনি জানেন না ঠিক একটু পরে এই মানুষটির পাশে
আপনি বসে থাকতে পারবেন কিনা অথবা সে থাকবে কিনা। ফলে প্রতিটি মানুষ, প্রতিটি ঘটনা, প্রতিটি মুহূর্ত আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, কারণ আমরা এটা একবারের বেশি পাই না। যে জীবন আমি একবারের বেশি পাবো না, যে সময় আমি একবারের বেশি পাই না, যে মানুষকে আমি একবারের বেশি পাবো কিনা আমি জানি না, সেই জীবনকে কাজে লাগাবেন, সেই জীবনকে সুন্দর করবেন, প্রতিটি মানুষকে গুরুত্ব দেবেন। এবং এটি আরেকটি কারণ যে কারণে আমি স্থপতিদের খুবই ঈর্ষার চোখে দেখি। তারা যখন একটা ভবন তৈরি করে, তারা কিন্তু অদেখা মানুষদেরকে চিন্তা করে ভবনটা তৈরি করে। একটা এয়ারপোর্ট তৈরি করে, সে এয়ারপোর্টে কে আসবে কে যাবে সে জানে না, কিন্তু সে তার জন্য ঠিক জায়গাতে বাথরুম রাখে, ঠিক জায়গাতে রাস্তা রাখে, ঠিক জায়গাতে বসার জায়গা তৈরি করে। এমনকি এই এয়ারপোর্ট ভবিষ্যতে 50 বছরে কতজন মানুষ বাড়বে সেই কথা চিন্তা করে তাদের কথাও কল্পনা করে। এই এয়ারপোর্টে কোন শিশু আসবে, সেই শিশু কোথায় যাবে সেটা চিন্তা করে, বৃদ্ধ কোথায় আসবে, একজন প্রতিবন্ধী কোন দিক দিয়ে যাবে এইটা চিন্তা করে। ফলে স্থপতি যে কাজটা করে সে কিন্তু অনেক অসংখ্য না দেখা মানুষের জন্য কাজ করে, যে মানুষের সঙ্গে তার কোনোদিন দেখা হবে না। ফলে নিজের কাজটাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখবেন। আপনারা কোনো ছোট কাজ করার জন্য জন্মান নাই, আপনারা বড় কাজ করার জন্য জন্মেছেন, বড় হওয়ার জন্য জন্মেছেন, বড় কিছু কল্পনা করার জন্য জন্মেছেন, বড় কিছু অর্জন করার জন্য জন্মেছেন। এমন কিছু যেটা একটু আগেও এখানে ছিল না, সেই জিনিস, সেই স্থাপনা, সেই বস্তু, সেই চেহারা, সেই ছবি, সেটা তৈরি করার জন্য জন্মেছেন। আপনারা পৃথিবীকে লিটারেলি বদলে দেওয়ার জন্য জন্মেছেন। ফলে এই ক্ষমতাকে কাজে লাগান। আমার ধারণা বাংলাদেশকে নিয়ে এখন আমরা অনেক হতাশা, আমরা এটা ভালো না, ওইটা ভালো না, সেইটা ভালো না, অনেক কিছু বলি, কিন্তু আসলে কিন্তু বাংলাদেশের অনেক কিছু ভালো। ভালো না হলে 16 কোটি লোক এইখানে এইভাবে থাকতে পারতো না। আমরা আসলেই ভালো, এই ভালোকে আরো ভালো করতে হবে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ মামনুন, আমাকে এখানে কে ডেকেছে আমি জানি না, কিন্তু ডেকেছে তো। তো যারা ডেকেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমি আপনাদের সাথে কথা বলতে পেরেছি, আর আমার খুব ভালো লেগেছে এখানে এসে। এত সুন্দর ভবন, এত সুন্দর লন, এত সুন্দর বড় বড় জানালা, আলো আসে। আলোকে আসতে দিলেই হয়, আমরা আলো আসতে দেই না বলে আমাদের জীবন আলোকিত হয় না। আসুন আমরা আমাদের জীবনে, আমাদের হৃদয়ে, আমাদের চারপাশ আলোকিত করি এবং আমাদের সকল অন্ধকারের মধ্যে আলো আসার সুযোগ তৈরি করে দিই। আমাদের হৃদয়ে জানালা তৈরি করি, সেই জানালায় আমাদের হৃদয় আলোকিত হোক, আলো প্রবেশ করুক। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।